বা কারণ আমি একটা প্রতিষ্ঠানে আছি, আমি যেহেতু এখানে তোমাদেরকে পড়াচ্ছি, আমি চাইবো তোমরা এই প্রতিষ্ঠানের নিয়মে অভ্যস্ত হও, তাই না? তো সেই নিয়ম অনুযায়ী আমাদেরকে কিন্তু ইউনিফর্ম পরে আসতে হয় ক্লাসে, এবং অবশ্যই ক্যামেরাটা অন রাখতে হয়। তো যাদের সমস্যা আছে সমস্যাগুলো থেকে বের হয়ে আসার চেষ্টা করো। দরকার হয় তোমাদের হয়তো ইউনিফর্ম, তোমরা কেউ বাড়িতে আছো, ইউনিফর্মটা কিছু সময় দিয়ে একদিন রাখতে পারে, আনিয়ে নাও, কিন্তু ক্লাসে ঠিক মতো থাকার চেষ্টা করো। আচ্ছা, আজকে আমরা অনেকে এখন দেখতে পাচ্ছি, আচ্ছা রোল 40, আচ্ছা যাই হোক, ক্লাসে এখন 18 জন স্টুডেন্ট আছে। আমরা পরে হয়তো নামটা ডাকবো, স্টুডেন্ট একটু বাড়ুক। একটা যেটা বলতে চাচ্ছিলাম যে আমরা আজকে পড়বো মিশ্র অর্থনৈতিক ব্যবস্থা। তো গেল দিন আমরা সমাজতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থা নিয়ে আলোচনা করেছিলাম, আজকে আমরা দেখব মিশ্র অর্থনৈতিক ব্যবস্থা। পেজ নাম্বার তোমাদের বইয়ে আছে, নতুন বই 2020-এ 150, এই পেজে আসো। আচ্ছা, আমি একটু বলি নেই মিশ্র অর্থনৈতিক ব্যবস্থা সম্পর্কে। তোমাদের কি কোনো ধারণা আছে? তোমরা কি আমার কথা শুনতে পাচ্ছ সবাই? আচ্ছা, তোমাদের কি কোনো ধারণা আছে যে মিশ্র অর্থনৈতিক ব্যবস্থা কিরকম হতে পারে, বা এটার কাঠামো কি, বা এটার মূল জিনিসটা কি? কোনো ধারণা আছে? নিজের ভাষায় বলো, বই দেখার কোনো প্রয়োজন নাই। না ম্যাম, তেমন ভাবে নাই আর কি। আচ্ছা, তেমন ভাবে নাই। রোল 34, তুমি ইউনিফর্ম পরে আসো। জুনায়েদ কি বাসায় নাই, গ্রামে আছো? জুনায়েদ, ক্যান ইউ হিয়ার মি? জুনায়েদ রোল নাম্বার 34, শুনতে পাচ্ছ? ইউনিফর্ম পরে আসবে। আচ্ছা, যেটা বলছিলাম যে মিশ্র অর্থনৈতিক ব্যবস্থাটা কেন আসলো। আচ্ছা, আমরা ধনতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থা বা পুঁজিবাদী অর্থনৈতিক ব্যবস্থা জেনেছি, সমাজতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থার সম্পর্কে জেনেছি। এখন ধনতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থা পৃথিবীর ম্যাক্সিমাম দেশে আসলে আছে, যেমন ইউএসএ তে বলতে পারি। আমাদের দেশে অবশ্য কি আছে আমি এখন একটু রহস্য রাখি, পরে বলবো। আর চীন, সোভিয়েত ইউনিয়ন, কিউবা, এসব দেশে আছে তোমার সমাজতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থা। এখন সমাজতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থা, ধনতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থা, এই দুইটা ব্যবস্থা যখন রাষ্ট্র বেছে নিল, তখন দেখা গেল কিছু সমস্যা মানুষের। আচ্ছা 45 না? আচ্ছা, রোল নাম্বার 45 কি মাহবুব ইসলাম? রোল নাম্বার 45 মাহবুব? এখানে তো আবার রোহানুজ্জামানকে দেখছি। 45, আচ্ছা, নামটা স্কুলের খাতায় যে নাম আছে সেই নাম দিবে। আচ্ছা, তো এই যে চীনে যে বললাম সমাজতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থা, আর আছে তোমার ধনতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থা। তো দুইটা অর্থনৈতিক ব্যবস্থাকে পৃথিবীর বিভিন্ন রাষ্ট্র বেছে নিয়েছে। কেউ হয়তো ধনতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থাকে বেছে নিয়েছে, কেউ হয়তো সমাজতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থাকে বেছে নিয়েছে। এখন দেখো, এইটার পরে মানুষের বা রাষ্ট্রের সরকার যখন অর্থনৈতিক ব্যবস্থাকে ঠিক করে নেয়, তখন এই ব্যবস্থা যখন চলে উৎপাদন ব্যবস্থায় বা মানুষের আয় বন্টনের ক্ষেত্রে, তখন দেখা গেল যে কিছু কিছু সমস্যা দেখা দিচ্ছে, যেটা পুঁজিবাদী বা ধনতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থাতেও আছে, আবার সমাজতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থাতেও আছে। একটাতে বেশি স্বাধীনতা আছে, একটাতে আবার স্বাধীনতা অনেকটাই নেই। একটাতে শ্রমিক অসন্তোষ পরিমাণ বেশি হতে পারে, আরেকটাতে শ্রমিক অসন্তোষের পরিমাণ কম। কিন্তু ব্যক্তিগত উদ্যোগে যেহেতু স্বাধীনতা নেই, সো অনেক সময় মানুষ কিন্তু কিছুটা সাফোকেশন বা হাঁসফাঁস, বা তার এই যে নিজের একটা উদ্যোগে কিছু একটা করায়, সেই স্বাধীনতা থেকে যেহেতু সে বঞ্চিত, তো সৃষ্টির আনন্দ থেকেও সে কিন্তু বঞ্চিত। সবুরের কি সমস্যা? সবুর, ঠিক হয়ে বসো বাবা। তো এই যে সমস্যাগুলো অ্যারাইজ হয়, তখন তারা ভেবে দেখলো যে আরেক ধরনের অর্থনৈতিক ব্যবস্থা কি চালু করা যায় কিনা, যেখানে ব্যক্তিগত উদ্যোগও থাকবে, পাশাপাশি সরকারি উদ্যোগও থাকবে। সেই ক্ষেত্রে তখন তারা কি করলো, সমাজতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থা পাশাপাশি গণতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থা, এই দুইটাকে কম্বাইন্ড করে বা ব্লেন্ড করে আরেক ধরনের অর্থনৈতিক ব্যবস্থা চালু করা হলো। সেটাকেই বলা হচ্ছে মিশ্র অর্থনৈতিক ব্যবস্থা। এই ব্যবস্থা মূলত কি হয়, তাহলে এখন পারবো ম্যাম? সরি ম্যাম, তাহলে এখন পারবো, কারণ আপনি তো আগে দুইটা অর্থনৈতিক ব্যবস্থা আমাদেরকে পড়িয়েছেন, তো ওগুলোর বৈশিষ্ট্য মিলে যদি এটা হয় তাহলে তো অবশ্যই ইনশাআল্লাহ পারবো।
আচ্ছা, ভেরি গুড শাওন, তোমার এই স্পিডটাকে আমি সাধুবাদ জানাই, তুমি চেষ্টা করছো, দ্যাটস গুড, ওয়েল ডান। আচ্ছা, এখন দেখো তুমি কি বলতে চাও কিছু মিশ্র অর্থনৈতিক ব্যবস্থা নিয়ে কিছু কি এখন বলবে, না আমি বলার বুঝানোর পরে তুমি এটা নিয়ে আলোচনা ম্যাম করবে? আপনি আগে বুঝেন, তারপরে যদি সমস্যা থাকে তখন আমি আচ্ছা, আপনাকে তুমি ডিসকাস জানতে করব। চাইবে যদি সমস্যা থাকে, ওকে বাবা। তাহলে আমরা বললাম যে কিছু কিছু জিনিস আছে যেটাকে ব্যক্তিগত উদ্যোগে ছেড়ে দেওয়া ভালো, আর কিছু জিনিস আছে খুব সেন্সিটিভ, যেমন শিক্ষা, স্বাস্থ্য, হ্যাঁ, বড় বড় খাত, এগুলো আবার সরকারের কন্ট্রোলে থাকা ভালো। তো যেমন ধরো আমাদের পরিবারে, আমরা যদি আমাদের পরিবারের দিকে তাকাই, বাবা মা কি করেন, তোমাকে কিছু স্বাধীনতা দেন, কিছু জিনিস আবার নিজের কাছে রেখে দেন। মিশ্র অর্থনৈতিক ব্যবস্থাটা অনেকটাই সেরকম, তুমি যত বড় হও তোমার স্বাধীনতা কিন্তু বাড়তে থাকে। তো মিশ্র অর্থনৈতিক ব্যবস্থায় যেটা বলেছি যে সরকারি উদ্যোগও থাকে, বেসরকারি উদ্যোগও থাকে, তবে ব্যক্তিগত উদ্যোগে বা ধনতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থার মতো ব্যক্তিগত উদ্যোগ কিছুটা ছেড়ে দেওয়া হয়, যেগুলো মোটামুটি কম ইম্পর্টেন্ট বা লেস ইম্পর্টেন্ট খাত। যেমন ধরো তুমি কি করবে, কি চাকরি করবে, কতটুকু খাবে, তোমার স্বাস্থ্য সেবা তুমি কোথা থেকে নেবে, তুমি ব্যক্তিগত উদ্যোগেই করতে পারো। কিন্তু পাশাপাশি আবার কি উৎপাদন হবে, সরকারের অর্থনৈতিক ব্যবস্থা, যেমন ব্যাংক, বড় একটা খাত হচ্ছে ব্যাংক, তাই না, যেটাকে আমরা বলছি যে অর্থ যেখানে জামানত রাখা হয়, মানুষজন যেখান থেকে ঋণ পাচ্ছে, বা তোমার যেগুলো আছে পরিবহন খাত হতে পারে, বা আরো বড় বড় যে সেন্সিটিভ জিনিসগুলো, সেগুলো সরকার নিজের কাছে রেখে দিচ্ছে। কেন? কারণ এখানে ব্যক্তিগত উদ্যোগে ছাড়লে অনেক সময় দুর্নীতির সমস্যা হতে পারে, বা এমনও হতে পারে সেখানে লাভ লোকসানের একটা ব্যাপার ঘটতে পারে। সেই জন্য কিছু কিছু খাত সরকার নিজে বেছে নেয়, আর কিছু কিছু জিনিস আছে যে সেগুলোকে সরকার কি করছেন, নিজের কাছে রেখে দিচ্ছেন, কিছু ব্যক্তিগত উদ্যোগে ছেড়ে দিচ্ছেন। এটা কেন? এটা আসলে নাগরিকদের চাহিদার পরিপ্রেক্ষিতেই এই জিনিসটা হয়েছে। এই জন্যে আসলে মিশ্র অর্থনৈতিক ব্যবস্থা মূলত তৈরি। আমি একটা পেজ শেয়ার করেছি তোমাদের বই পেজের সাথে, এটা পেজ নাম্বারের সাথে মিলবে না, কারণ এটা আমাদের গুগলের সাথে পুরনো বই, আর তোমাদের বই সম্ভবত 150 পৃষ্ঠা। তোমরা কি পেজটা দেখতে পাচ্ছ সবাই? জি ম্যাম। জি মিস। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো আমরা মিশ্র অর্থনৈতিক ব্যবস্থার বৈশিষ্ট্য নিয়ে একটু বলি। এই ব্যবস্থায় দ্রব্য উৎপাদন, বিনিয়োগ ও ভোগের ক্ষেত্রে যেমন ব্যক্তির মালিকানা স্বীকৃত, ভালো করে দেখো, এখানে ব্যক্তির মালিক, লাইনটা তুমি আন্ডারলাইন করতে পারো, দ্রব্য উৎপাদন, হ্যাঁ, বিনিয়োগ, কোথায় কোথায় লোকজন, ধরো তুমি একজন বিনিয়োগকারী, কোথায় তুমি টাকা খাটাবে, কি তুমি ভোগ করবে, কি তুমি উৎপাদন করবে, এখানে তুমি নিজের একটা মালিক বা তোমার ইচ্ছার স্বাধীনতা আছে। তেমনি আবার সরকারি উদ্যোগে উৎপাদন ও বিনিয়োগের ব্যবস্থাও আছে। এটা আমি আগে বলতে চেষ্টা করেছি যে তুমিও স্বাধীন, সরকারও কিছু কিছু ক্ষেত্রে সবটা কিন্তু ছেড়ে দিচ্ছে না, সরকার কিছু ক্ষেত্রে তার অধিকার বা তার কি বলবো, তার এরিয়াটাকে সে ধরে রেখেছে, কারণ সবটা যদি বেসরকারি উদ্যোগে ছেড়ে দেওয়া হয় সেক্ষেত্রে লোকসানের সম্ভাবনা থাকে। অনেক সময় হয় কি, লোকসান তো থাকে, পাশাপাশি সেটা ধস নামতে পারে। তো সরকার সেই এরিয়া বুঝে কিছু নিজের খাতের কাছে রেখে দেন, আর কিছু খাত ব্যক্তিগত উদ্যোগে ছেড়ে দেন। এটাই হচ্ছে মূলত মিশ্র অর্থনৈতিক ব্যবস্থা। আচ্ছা, মিশ্র অর্থনৈতিক ব্যবস্থার প্রধান যে বৈশিষ্ট্যগুলো আমরা সেটা দেখব, তার আগে একটু আলোচনা করে নিই বইয়ের পাতায় যেগুলো আছে। মিশ্র অর্থনীতিতে ব্যক্তি মালিকানা ও ব্যক্তি উদ্যোগের পাশাপাশি কিছু কিছু খাতে সম্পূর্ণ বা আংশিকভাবে সরকারি মালিকানা, উদ্যোগ ও নিয়ন্ত্রণ কার্যকর থাকে। জনসাধারণের জন্য অত্যাবশ্যকীয় দ্রব্য ও সেবা, যেমন যোগাযোগ ব্যবস্থা, চিকিৎসা ব্যবস্থা, শিক্ষার আয়োজন প্রভৃতি প্রধানত সরকারি নিয়ন্ত্রণে পরিচালিত হয়। তবে এক্ষেত্রেও একটা ও যোগ হয়েছে, খেয়াল করে দেখো, এই লাইনটা তোমরা দাগিয়ে রাখতে পারো, আংশিক ব্যক্তিগত বা বেসরকারি উদ্যোগ দেখা যায়, খেয়াল করে দেখো। যেমন ধরো শিক্ষা, হ্যাঁ, এই চিকিৎসা, যোগাযোগ, কমিউনিকেশন, এগুলো ছাড়া আসলে এখনকার বর্তমান বিশ্বের কাউকে বা কোনো মানুষকে আমরা চিন্তা করতে পারি না। রোল নাম্বার 38, ওকে, আমি এটা অ্যাডমিট করে নিই। আচ্ছা, তারপর আমরা পড়াই ফিরছি, 38কে তো আমি একবার করলাম। আচ্ছা, যাই হোক, তো এই খাতগুলো এই জন্য সরকার রেখে দিয়েছে নিজের কাছে। তবে এই সব খাতে কিন্তু আবার বেসরকারি উদ্যোগও দেখা যায়, যেমন ধরো চিকিৎসা,
সরকারি হাসপাতালও আছে, বেসরকারিভাবে এখন অনেক হাসপাতাল চালু আছে, কারণ সরকারের একার পক্ষে কিন্তু সবাইকে স্বাস্থ্য সেবা দেওয়া সম্ভব নয়। শিক্ষা ক্ষেত্রে আমরা দেখি সরকারি লেভেলে ইউনিভার্সিটি আছে, কলেজ আছে, স্কুল আছে, সেখানে সুযোগ সুবিধা একটু বেশি বেশি বলতে বলবো যে বেতন হয়তো কম, হ্যাঁ, সেখানে হয়তো বৃত্তি ব্যবস্থা আছে, কিন্তু যেহেতু আমাদের 16 কোটি মানুষের দেশ, আর সরকারের পক্ষে কিন্তু সবার কাছে স্বাস্থ্য, শিক্ষা, খাবার বা যোগাযোগে নিয়ে যাওয়া সম্ভব নয়। এই জন্য বেসরকারি উদ্যোগকেও সাধুবাদ জানানো হচ্ছে, ওয়েলকাম করা হচ্ছে। এই জন্য আমরা দেখছি যে বেসরকারি উদ্যোগেও অনেক স্কুল বা শিক্ষা প্রতিষ্ঠান এখন চালু আছে। তুমি খেয়াল করে দেখো যে এখন কিন্ডার গার্ডেন বা ইংলিশ মিডিয়াম স্কুলগুলো বা ইউনিভার্সিটি আছে, প্রাইভেট লেভেলেও কিন্তু অনেক ইউনিভার্সিটি এখন স্টাবলিশ হয়েছে, কারণ আমরা চাই শিক্ষা বা ঘরে ঘরে পৌঁছে যাবে, স্বাস্থ্য সেবা সবার কাছে পৌঁছে যাবে। তবে সেবামূলক খাতগুলো যেমন স্বাস্থ্য, শিক্ষা, এগুলো কিন্তু সেবামূলক খাত, এগুলোতে কিন্তু সরকার খুব একটা লাভের চেষ্টা করে না। এখানে লস হলেও সরকার চেষ্টা করে মানুষের কাছে যেন এগুলো পৌঁছে যায়। এছাড়া মৌলিক ও বৃহদায়তন শিল্প, জনগুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান, বড় ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান, প্রধান আমদানি রপ্তানি দ্রব্য, জীবন রক্ষাকারী ঔষধ, শিশু খাদ্য, এসবও সাধারণত সরকারি নিয়ন্ত্রণাধীনে থাকে। মৌলিক বৃহৎ শিল্প, পাট শিল্প হতে পারে, ওষুধ শিল্প হতে পারে, জনগুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান, বড় ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান, আমদানি রপ্তানি, যেগুলো আসলে বেসরকারি উদ্যোগে ছাড়লে সেগুলো লাভের সম্ভাবনা কমে যায়। জীবন রক্ষাকারী ঔষধ, সেটা হতে পারে ক্যান্সারের ঔষধ, সেটা হতে পারে এখন করোনার ভ্যাকসিন। শিশু খাদ্য, শিশুরা যেহেতু ঝুঁকিতে থাকে, তাদের খাদ্য, এসব সরকারি নিয়ন্ত্রণে রাখা হয়, কন্ট্রোলে রাখা হয়। কোথায়? মিশ্র অর্থনৈতিক ব্যবস্থায়। কিন্তু আবার নিত্য প্রয়োজনীয় ভোগ্য পণ্য যেমন কৃষি পণ্য, কাপড়, তৈরি পোশাক, প্রক্রিয়াজাত খাদ্যদ্রব্য, হোটেল, রেস্তোরাঁ, ব্যক্তিগত যানবাহন, এসব আবার কি করা হয়? বেসরকারি উদ্যোগে ছেড়ে দেওয়া হচ্ছে। কারণ তুমি খেয়াল করে দেখো, তুমি কোথাও বেড়াতে যাচ্ছ, তোমার ব্যক্তিগত যানবাহন লাগতে পারে, তুমি কোনো আনন্দদায়ক ভ্রমণে যাচ্ছ, কোনো রিসোর্টে যাচ্ছ, হোটেলে থাকছো, এটা ব্যক্তিগতভাবে আজকাল অনেক তৈরি হচ্ছে, কারণ বিনোদনের জায়গাগুলো বা কৃষি পণ্য বা পোশাক দেখো এখন আমাদের দেশে এটা রেগুলেশন ঘটিয়েছে, সে যদি ব্যক্তিগত উদ্যোগে না ছাড়া হতো, বিশেষ করে গার্মেন্টসগুলো, তাহলে কিন্তু এই সম্ভাবনার দুয়ারটা হয়তো খুলে যেত না। আচ্ছা, প্রথম পয়েন্ট আমরা দেখতে পাচ্ছি প্রতিযোগিতা। আমি একটু এটাকে একটুখানি এগিয়ে নেই। প্রতিযোগিতা, আচ্ছা আমি একটুখানি বইটা বোধহয় ভুল করলাম। আচ্ছা যাই হোক, আমি একটুখানি দাঁড়াও, শেয়ারটা একটু চেঞ্জ করছি। হ্যালো। হ্যালো ম্যাডাম। হ্যাঁ ম্যাডাম, একটু রেকর্ডিংটা চেঞ্জ করতেছে, দাঁড়াও। ও আচ্ছা। আচ্ছা, এখন কি দেখতে পাচ্ছো? জি মিস। আমি যে কোনো পেপার কি দেখা যাচ্ছে, বইয়ের কোনো পাতা? না মিস। না ম্যাডাম। আচ্ছা আচ্ছা, আমি আমার শেয়ার করে নিই। এক সেকেন্ড, একটুখানি বাবা। আচ্ছা, থ্যাংক ইউ। আচ্ছা, এখন কি দেখতে পাচ্ছ সবাই? আচ্ছা,
যেহেতু আসলে এই প্রযুক্তিতে আমি অতটা অভ্যস্ত না, একটুখানি টেকনিক্যাল সমস্যা হয়, তো আমি জন্য সরি। প্রতিযোগিতার প্রথম বৈশিষ্ট্য মিশ্র অর্থনীতিতে ব্যক্তি, আর যেহেতু ব্যক্তিও আছে সরকারও আছে, একটা সুস্থ প্রতিযোগিতা এখানে থাকে। দ্যাট মিনস চাহিদা ও যোগানের সাথে যেহেতু সুস্থ প্রতিযোগিতা এখানে থাকে, সো দাম আর সামর্থ্যের ও একটা ব্যালেন্স ঘটে। দ্যাট মিনস এখানে খুব বেশি দাম কিন্তু এখানে কোনো দ্রব্যেরই হবে না, কারণ ব্যক্তিগত উদ্যোগকে সাধুবাদ জানানো হচ্ছে, আবার সরকারি উদ্যোগকেও এখানে ওয়েলকাম করা হচ্ছে। এই জন্য এখানে তোমার কি করা হয় না, দাম আর সামর্থ্যকে ভিত্তি করে ক্রেতার পছন্দ উদ্যোগকে ওয়েলকাম করা হয় বলে, প্রতিযোগিতা থাকে বলে ক্রেতা বিক্রেতা দুজনই লাভবান হয়ে থাকেন। মুনাফা অর্জন, মুনাফা অর্জন হচ্ছে তুমি খেয়াল করে দেখো এখানে বেসরকারি উদ্যোগ আছে এবং সরকারি উদ্যোগও আছে, রাষ্ট্রীয় মালিকানাধীনের খাতসমূহ আছে, আবার ব্যক্তিগত উদ্যোগ আছে। ব্যক্তিগত উদ্যোগে যারা কাজ করছেন তাদের কিন্তু মুনাফার দিকে বেশি নজর থাকে, আবার সরকারি উদ্যোগে যারা কাজ করছেন তাদের মূল উদ্দেশ্য থাকে তোমার সার্ভিস দেওয়া, তারা মুনাফা অর্জনের জন্য খুব একটা তোমার করে না। তবে যেহেতু রাষ্ট্রীয় মালিকানাধীনে খাত আছে, তারাও একটু মুনাফার দিকে ঝুঁকে যায়, কারণ তাদেরকে তো তোমার করতে হবে, ব্যবসাটা চালাতে হবে, তার কর্মচারীদের বেতন দিতে হবে, সেই ক্ষেত্রে এখানে মুনাফা অর্জন দুনো সাইড থেকেই চেষ্টা করা হয়। তবে জনকল্যাণমূলক কার্যাবলী, বিশেষত সেবামূলক কাজে এখানে মুনাফা, যেটা আগেও বলেছি, মুনাফাকে খুব বেশি গুরুত্ব দেওয়া হয় না। যেমন স্বাস্থ্য, শিক্ষা সংক্রান্ত কার্যাবলী মুনাফা অর্জনের উদ্দেশ্য তেমন একটা থাকে না, কারণ আমরা জানি যে আমরা যখন টিচাররা আমরা কিন্তু প্রায় বলি আমরা সেবা দিতে আসছি, এখানে আমাদের স্যালারি যাই হোক, আমরা কিন্তু তার চেয়ে বড় গুরুত্ব দিই তোমরা কতটুকু শিখছো, তোমাদেরকে কতটুকু শিখাতে পারছি। স্বাস্থ্য আমরা সকল সুখের মূল, আমরা জানি একটা স্বাস্থ্যবান এক জাতি পুরো পৃথিবী কি করতে পারে, পাল্টে দিতে পারে। তো স্বাস্থ্যর ব্যাপারেও আমরা, সরকার এখানে যেহেতু সেবামূলক খাত, এখানে খুব একটা লাভের চিন্তা এখানে করা হয় না। যেমন ধরো করোনাকালীন সময় আমরা দেখছি যে যদিও স্বাস্থ্য খাত খুব দুর্নীতিতে জড়িয়ে গেছে, তারপর চেষ্টা করা হয় যে অনেক জায়গায় নামমাত্র মূল্যে বা ফ্রি অনেক কিছু টেস্টের ব্যবস্থাও করা হয়। এটা সরকারি হাসপাতালগুলোতে বেশি থাকে, বেসরকারিতে অতটা থাকে না, তবে চেষ্টা করা হয় যাতে মানুষের কাছে এই সম্ভাবনাগুলো বা সেবাগুলো পৌঁছে যায়। আরও কিছু জনকল্যাণমূলক খাত আছে, যেমন ধরো টেলিযোগাযোগ, পরিবহন ইত্যাদিতেও মুনাফা নিয়ন্ত্রণের ব্যবস্থা রাখা হয়। আচ্ছা, এরপরে আছে উদ্যোগ ও উদ্যোক্তা বা ভোগকারীর স্বাধীনতা। মিশ্র অর্থনীতিতে বিশেষত জনসাধারণের ব্যবহার্য অতি প্রয়োজনীয় দ্রব্য সামগ্রিক ক্ষেত্রে একচেটিয়া ব্যবসার উপর বিধিনিষেধ আরোপিত থাকে। এটা একটা বড় বৈশিষ্ট্য, যে তুমি যাই ভোগ করো না কেন, উদ্যোক্তা আছেন, ভোগকারীও আছেন, কিন্তু তুমি এতটা স্বাধীনতা যদিও পাচ্ছ, কিন্তু এতটা স্বাধীনতা পাবে না, তোমার উপরে কিছু বিধিনিষেধ আছে। তো এইসব দ্রব্যের ক্ষেত্রে একাধিক উৎপাদনকারী প্রতিযোগিতা থাকে বলে দামে দ্রব্যটি বাজারে ছাড়তে বাধ্য হন, প্রতিযোগিতামূলক দামে দ্রব্যটি বাজারে ছাড়তে বাধ্য হন, এতে জনসাধারণের উপকার হয়। দ্যাট মিনস যেহেতু প্রতিযোগিতা আছে উদ্যোক্তা এবং ভোগকারীর ভেতরে, যেহেতু সরকারি উদ্যোগ আছে, বেসরকারি উদ্যোগও আছে, এবং দ্রব্য উৎপাদনের ক্ষেত্রে কিছু কিছু খাত আমরা সরকারি উদ্যোগে ছেড়ে দিয়েছি, আর কিছু খাত আমরা বেসরকারিভাবেও চালু রেখেছি। সো এই ব্যবস্থায় কি হয়, একাধিক উৎপাদনকারীকে আমরা পাই। যেমন ধরো আমি যদি একটা ছোট্ট উদাহরণ দেই, ধরো সাবান। তো এই যে সরকারি উদ্যোগেও হয়তো কোনো তৈরি সব ভোগ্যপণ্যতে সরকারি উদ্যোগ খুব একটা দেখা যায় না। সেটা হতে পারে, আমি ধরো কোনো খাবারের কথা বলতে পারি, কোনো একটা খাবার সেটা সরকারি উদ্যোগেও হয়তো হচ্ছে বা বেসরকারি উদ্যোগেও হচ্ছে। এখন সেই খাবারটার এক্সাম্পল হিসেবে বলা যায় যে খুব বেশি দাম থাকবে না, কারণ সরকার এখানে যেহেতু আছেন, তার পণ্যের দামটা উনি স্বভাবতই কমানোর চেষ্টা করবেন, কারণ জনগণের সেবা, জনগণের কাছে তার দ্রব্যটি পৌঁছে দেওয়া হচ্ছে মূল উদ্দেশ্য, মুনাফা অর্জন নয়। তবেও কিছু মুনাফা উনি অবশ্যই লাভ করে থাকেন, কারণ তাকেও চলতে হবে। আর বেসরকারি উদ্যোগে যারা কাজ করছেন তারাও ভেবে দেখেন যে না, এখন আমি সবটাই যদি লাভের চেষ্টা করি তাহলে কিন্তু আমার কি হবে, আমার দ্রব্য কেউ কিনবে না, কারণ আমার লাভের জন্য আমি দ্রব্যের দাম বেশি রেখে বাজারে ছাড়লাম।
সেক্ষেত্রে তুমি আমি কি ভাববো যে আমরা তখন সেই দ্রব্যটাকে অ্যাভয়েড করে আমরা সরকারের যে সরকারের প্রোডাকশন যেগুলো আছে, যেগুলোর দাম কম্পারেটিভলি কম, আমরা সেদিকে ঝুঁকে যাব। সেক্ষেত্রে কিন্তু বেসরকারি উদ্যোগ ঝুঁকিতে পড়ে যাবে। দ্যাট মিনস তারা লাভবান মুখ দেখবে না। সো সেক্ষেত্রে কি হয়, একটা সহনশীল দামে, যেহেতু প্রতিযোগিতা থাকে, সহনশীল দামে দ্রব্য বাজারে ছাড়া হয়। আমি তুমি বা যারা জনসাধারণ আছি তারা আমরা কি পাই, উপকার পাই। আচ্ছা, এই অর্থ ব্যবস্থায় ভোগকারী অবাধে সাধারণ দ্রব্য ক্রয় বিক্রয় বা ভোগ করতে পারে। তবে এটা বলেছেন যে সাধারণ দ্রব্য অবাধে কি করতে পারে, ক্রয়ও করতে পারে, বিক্রয়ও করতে পারে, ভোগও করতে পারে। এই লাইনটা আন্ডারলাইন করে রাখো। সাধারণ দ্রব্য, সেটা যদি হতে হয় তোমার জীবন রক্ষাকারী ঔষধ, সেটা যদি হয় তোমার এক্সপেন্সিভ কিছু, তাহলে কিন্তু সেটা হবে না। বা তোমার বিলাসিতার জন্য কোনো কিছু, সেটা কিন্তু সে অবাধে ক্রয় বিক্রয় করতে পারবে না। তবে সাধারণ দ্রব্য যেমন খাওয়া দাওয়া হতে পারে, যেমন তোমরা হয়তো অনেকেই খেলার সরঞ্জাম কিনছো, যেমন ছোট্ট একটা ফুটবলের কথা বলি, সেটা তো তুমি অবাধেই কিনতে পারো। কিন্তু তুমি ডিভাইস ধরো মোবাইলের কোনো যন্ত্রাংশ বা ল্যাপটপের কোনো যন্ত্রাংশ, বা তুমি একটা কত কিছু তো আজকাল বের হয়েছে, ধরো তুমি একটা আধুনিক কোনো যন্ত্র একটা তুমি কিনবে, আমি নাম নাই বললাম, তো সেক্ষেত্রে তুমি যেহেতু এটা তোমার প্রয়োজন না, এটা বিলাসের ব্যাপার হয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু তুমি অবাধে এটা ভোগ করতে পারবে না। সেখানে কিছুটা রেস্ট্রিকশন অবশ্যই থাকবে, সেটা দ্রব্যের দাম বেশি থাকবে, ট্যাক্স দিতে হবে, সেক্ষেত্রে তোমার সেটা চাহিদা অনুযায়ী যোগান কম থাকবে, সেক্ষেত্রে সরকার এটার উপর অবশ্যই হস্তক্ষেপ করবে। তবে বিশেষ অবস্থায় বা দুর্যোগকালীন সময়ে উৎপাদনে বিপর্যয় ঘটলে সরকার যে কোনো দ্রব্যের ক্রয় বিক্রয়ে পরোক্ষ নিয়ন্ত্রণ ব্যবস্থা আরোপ করতে পারেন। এই জিনিসটা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। এই লাইনটা তোমরা আন্ডারলাইন করো। বিশেষ অবস্থা, যখন এখন একটা বিশেষ অবস্থা চলছে, করোনাকালীন সময় আমরা অবশ্যই বলবো একটা বিশেষ অবস্থা বা দুর্যোগকালীন, সেটা হতে পারে ঝড় ঝঞ্ঝা, বা হতে পারে তোমার কোনো সাইক্লোন, হতে পারে বন্যা। এটা আমরা জানি আমাদের দেশে পৃথিবীর মধ্যে অন্যতম দুর্যোগপূর্ণ একটি দেশ, আমরা এই জায়গায় বেশ ঝুঁকিতে আছি। তো প্রধানমন্ত্রী বারে বারে বলছেন যে জলবায়ু পরিবর্তনের কারণে আমরা কিন্তু আমাদের দুর্যোগের পরিমাণও বেড়েছে। তো সেই সময়টায় যদি কোনো বিপর্যয় ঘটে, তখন কিন্তু সরকার অনেক কিছু নিজের কন্ট্রোলে নিয়ে নেয়, তখন আর বেসরকারি উদ্যোগকে অতটা ছাড় দেওয়া হয় না। এখানে তাই বলার চেষ্টা করা হয়েছে যে বিপর্যয় ঘটলে সরকার যে কোনো দ্রব্যের ক্রয় বিক্রয় পরোক্ষ নিয়ন্ত্রণ ব্যবস্থা আরোপ করতে পারেন। এখানে তখন ক্রয় বিক্রয় কি করে থাকেন উনি, কি ক্রয়, মানুষ কি ক্রয় করবে বা বিক্রেতা কি বিক্রয় করবে, সরাসরি না হয়ে ইনডিরেক্টলি উনি একটা কন্ট্রোল করে থাকেন। কারণ এতে কি হয়, এতে সাধারণ মানুষের কিছুটা সুবিধা হয়। কারণ যদি সরকারের কন্ট্রোল না থাকে, দুর্যোগকালীন সময় মানুষ কিন্তু এমনিই তার আয় কমে যায়, তার টাকা পয়সার ঘাটতি থাকে, তার জানমাল সম্পদের ক্ষতি হয়। তখন যদি সরকার এই ব্যাপারটা কন্ট্রোল না করেন, তখন মানুষের একটা মানুষের বলবো, জনগণের কথা বলবো, যে সরকারের প্রতি আস্থার অভাব ঘটে। তখন তারা কি হয়, অনেক সময় তারা হতাশাগ্রস্ত হয়ে যায়। তো সরকার সেই জন্য এদিকটা কঠোর নজরদারিতে রাখেন। তো উনি সরাসরি না হলেও সরকার ইনডিরেক্টলি বাজারটাকে কন্ট্রোল করার চেষ্টা করে। এটা হলো মিশ্র অর্থনৈতিক ব্যবস্থা আরেকটা সুবিধা বা একটা বৈশিষ্ট্য। আরেকটা বৈশিষ্ট্য আছে, পরবর্তী পেজে তোমরা যাও, আমি আর চেঞ্জ করছি না এখন, কারণ আমাদের সময় খুব একটা নাই। আমাদের সময় কতক্ষণ আছে একটু বলতে পারবে? মিস্টার 8 মিনিট। 4 ম্যাম মিনিট। 8 মিনিট। 8 মিনিট, আচ্ছা। কেউ বলছো 4, কেউ 8, আমি মাঝখানে থাকি, আমি ধরে নিলাম 7 মিনিট। আচ্ছা, আমাদের পরবর্তী পড়া থাকবে ইসলামী অর্থনৈতিক ব্যবস্থার বৈশিষ্ট্য। যদি আমি আর নতুন করে না শুরু করতে পারি, এটা বৈশিষ্ট্য, এটা তোমরা দেখে আসবে। পাশাপাশি আমরা আলোচনা করব, আমি হয়তো জিজ্ঞেস করব যে কোন ব্যবস্থাটা তোমার ভালো লেগেছে বেশি। এতগুলো বৈশিষ্ট্য আলোচনা করার পরে কোনটা তোমার বেশি ভালো লেগেছে, কেন ভালো লেগেছে, এই ধরনের একটা প্রশ্ন আমার থাকবে তোমাদের কাছে। তোমরা সেইভাবে প্রিপারেশন নিয়ে আসবে। আচ্ছা, এরপরে আছে আয় বন্টন। মিশ্র অর্থনীতিতে উল্লেখিত, আচ্ছা জানি যে আয় বন্টনের একটা সুযোগ এখানে থাকে, যদিও এখানে বেসরকারি উদ্যোগকে সাধুবাদ জানানো হচ্ছে। এই জন্য কি হয়, শ্রমিকরা ন্যায্য মজুরি সবসময় পায় না। কারণ ব্যক্তিগত উদ্যোগ আছে বলে, ব্যক্তিগত উদ্যোগে যারা উদ্যোক্তা আছেন
বিনিয়োগকারী আছেন উনি চেষ্টা করেন তার মুনাফার বেশি অংশটুকু নিজে রেখে দেওয়ার চেষ্টা করেন। এতে কি হয়, মজুরি যারা পাচ্ছেন দ্যাট মিনস শ্রমিকরা, সেক্ষেত্রে তারা কম মজুরিতে কাজ করতে বাধ্য হন, কারণ মুনাফা এখানে মুনাফার বেশি অংশটুকু চলে যাচ্ছে মালিকের কাছে। এতে কি হয়, শ্রমিকদের মধ্যে একটা অসন্তোষ থাকে এবং আয় বন্টনের ক্ষেত্রে একটা বৈষম্য দেখা যায়। কোথায়? মিশ্র অর্থনৈতিক ব্যবস্থা। আমি যে বই কথাগুলো একটু তোমাদের পড়ে শোনাচ্ছি। আচ্ছা, ব্যক্তি মালিকানার পাশাপাশি অর্থনৈতিক কর্মকাণ্ডের একটি বড় অংশ, যেমন বড় বড় কলকারখানা, ভারী শিল্প প্রতিষ্ঠান, অত্যাবশ্যকীয় পণ্যের উৎপাদন ও বিপণন এবং আমদানি রপ্তানি সরকার দ্বারা নিয়ন্ত্রিত। যেটা আমরা আগে জেনেছি যে সরকার কিছু কিছু জিনিস কন্ট্রোল রাখছে নিজের কাছে, সবটা ছেড়ে দিচ্ছে না। অর্থনীতির ব্যক্তি মালিকানাধীন অংশ ব্যক্তি দ্বারা সম্পূর্ণভাবে মুনাফা অর্জনের উদ্দেশ্যে পরিচালিত হয়। এক্ষেত্রে এই খাতে বেশিরভাগ ক্ষেত্রে ধনতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থার মতোই শ্রমিককে প্রাপ্য মজুরির চেয়ে কম মজুরি দেওয়া হয়। এই লাইনটা আন্ডারলাইন করো, কারণ ব্যক্তিগত মালিকানাধীনে যখন কাজ হয় তুমি খেয়াল করে দেখবে সে কিন্তু লাভের অংশটাই বেশি দেখবে, সে তখন আর লসে যেতে চাবে না বা সেবার জন্য কিছু উৎপাদন করতে চাইবে না। উদ্বৃত্ত মজুরি ব্যক্তির মুনাফার অন্তর্ভুক্ত করে, বাড়তি যেটা থাকে তোমার মুনাফা যেটুকু তুমি মজুরি দিচ্ছ শ্রমিককে, তার যে লাভের অংশটা তুমি বেশিরভাগই মুনাফার জন্য রেখে দিচ্ছ, দ্যাট মিনস শ্রমিককে মজুরি হিসেবে তুমি দিচ্ছ না। ফলে উৎপাদিত সম্পদের সুষ্ঠু বন্টন হয় না। এটা উৎপাদন হচ্ছে, সম্পদের যদি সুষ্ঠু বন্টন হয়, যেটা সমাজতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থায় আমরা দেখি, এতে হয় শ্রমিক ন্যায্য মজুরি পায়। কিন্তু ধনতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থার মতো এখানে কিছু বৈশিষ্ট্য যেহেতু আছে, সো এখানে শ্রমিককে তার মূল মজুরি বা তার কাঙ্ক্ষিত মজুরি থেকে সে বঞ্চিত হয়। এই জন্য উৎপাদনে একটা বৈষম্য বা সম্পদের বা আয়ের একটা বৈষম্য এখানে দেখা যায়। এতে সমাজের সকল জনগণের সর্বাধিক কল্যাণ এখানে নিশ্চিত করা যায় না। আচ্ছা, মিশ্র অর্থনীতিতে উৎপাদনে যে অংশ সরকারি নিয়ন্ত্রণাধীন সে অংশে মুনাফা অর্জনের উদ্দেশ্যে নয়, বরং সর্বাধিক সামাজিক কল্যাণ অর্জনের উদ্দেশ্যে উৎপাদন কার্যক্রম পরিচালিত হয়। আচ্ছা, 27 এখন আবার আসছে, 27 আগে ছিল না, 27 ছিল। আচ্ছা, তো এই জন্য কি করা হয়, এই খাতে আওতাধীন কলকারখানা উৎপাদন প্রতিষ্ঠানে নিয়োজিত শ্রমিকরা সাধারণত ন্যায্য মজুরি পায়, ফলে সম্পদের সুষম বন্টন হয়। কারণ দেখতে পাচ্ছি যে অংশ সরকারি নিয়ন্ত্রণাধীন সেখানে সম্পদের বন্টন হয়, যে অংশ ব্যক্তিগত উদ্যোগে চলে সেখানে সুষম বন্টন হয় না, আয়ের বৈষম্য দেখা দেয়। তবে মিশ্র অর্থনীতির সম্পদ বা আয়ের আংশিক সুষ্ঠু বন্টন ঘটে, আর অংশ বিশেষে শ্রমিক শোষিত ও বঞ্চিত হয়, ফলে আয় বৈষম্য পরিলক্ষিত হয়। দ্যাট মিনস যেহেতু মিশ্র অর্থনৈতিক ব্যবস্থায় দুইটা জিনিসই আছে, দ্যাট মিনস মিশ্র পুঁজিবাদী অর্থনৈতিক ব্যবস্থাও আছে, কিছুটা সরকারি উদ্যোগ আছে সমাজতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থার মতো, ফলে আয়ের কিছুটা বৈষম্য এখানে আমরা দেখতে পাচ্ছি। সম্পদের সুষম বন্টন এখানে হচ্ছে না, কিছু অংশে হচ্ছে আর কিছু অংশে হচ্ছে না। তো এটাই হলো অন্যতম একটা মিশ্র অর্থনৈতিক ব্যবস্থার বৈশিষ্ট্য। এটুকু পর্যন্ত সবাই কি বুঝতে পেরেছো? সবাই? জি ম্যাম। আমি রোল নাম্বারগুলো বলছি যারা আছো, রোল 1, 2, 6, জি ম্যাম, 7, বুঝতে 8, পারছি। 6, 7, 8, 14, 16 আছো, 18, 21, 22, 24, 27, 28, 32 আছো, 34, 38, এরপরে আছো তোমার 40, 44, 45, 49। আমি আজকে এ কজনকে পেলাম। এর বাইরে কেউ আছো যার রোল নাম্বার বলি নাই? এর বাইরে কেউ কি আছো? তবে স্টুডেন্টের সংখ্যা কিন্তু অনেক কমে গেছে, আমি ভেরি সরি, আমার খুব কষ্টই লাগছে যে পার্টিসিপেন্টস 19 জন দেখতে পাচ্ছি, যেখানে অনেক পার্টিসিপেন্টস ছিল একসময়, প্রায় ভালো ছিল, 20-এর উপরেই তো ছিল। আজকে 19 জন কেন? আজ বন্ধুদেরকে আবারও বলবে যে টিচার বলেছেন যে পার্টিসিপেন্টস কমে যাচ্ছে, ক্লাসে সবাইকে আসতে, কারণ তুমি 9-এ যে পড়াটা পড়ছো তুমি কিন্তু 10-এ গিয়ে এটা আর পাবে না। 10-এ কিন্তু এই চ্যাপ্টারটা আর রিপিট করা হবে না। সো তুমি এই নলেজ না নিয়ে বা এই জ্ঞানটুকু না নিয়ে 10-এ গিয়ে কতটুকু ভালো করবে, আই ডোন্ট নো, সত্যি আমি শঙ্কিত তোমাদের নিয়ে। কেন? এটা আমরা চেষ্টা করছি যেভাবেই হোক, অনলাইনে হোক, যেভাবেই হোক বোঝানোর চেষ্টা করছি, আর এতটা সময় ধরে তোমাদের বলছি,
তোমাদের কিন্তু এখানে প্রশ্ন করার সুযোগ আছে, না বুঝলে আমি বারে বারে বুঝিয়ে দিব, কিন্তু না বুঝে টেনে উঠলে কিন্তু বিপদে পড়ে যাবে, কারণ ইকোনমিক্সের এই চ্যাপ্টারটা একটু বোঝার আছে। আর যেহেতু বিজিএস এটা কম্বাইন্ড সাবজেক্ট, তুমি নিজে যদি না বুঝো তুমি কিন্তু টেনে গিয়ে আকাশ পাতালের মতো মনে হবে যে কোথায় সমুদ্রে এসে পড়লাম। টেনে পড়ার সময় থাকে কম। তুমি 9-10-এর যে ভিত্তিটা, সেটা মূল ভিত্তি 9-এ তোমাকে তৈরি করতে হবে, 10-এ গিয়ে তুমি সেটাকে আরো ম্যাচিউরড করবে। তুমি এখানেই তুমি কিছু শিখলে না, আসলে না, অনেকে তো একদমই আসছে না, তারা 10-এ গিয়ে কি করবে আই ডোন্ট নো, সত্যি আমি ওদের নিয়ে শঙ্কিত। যাই হোক, বন্ধুদের বলবে যে ক্লাসে যেন আসে, আর আমরা পরবর্তীতে ইসলামী অর্থনৈতিক ব্যবস্থা নিয়ে আলোচনা করব। আর এর সাথে সাথে একটু জানবো যে কোন অর্থনৈতিক ব্যবস্থা তোমার ভালো লেগেছে, কেন ভালো লেগেছে। 2 মিনিটের একটা প্রিপারেশন নিয়ে আসবে, আমি যে কাউকে জিজ্ঞেস করতে পারি। আমাদের সময় আর কতক্ষণ আছে? 2 মিনিট। ম্যাম 1 আচ্ছা, মিনিট। 2 মিনিটে আমরা 1 মিনিট। আচ্ছা, আমরা একটু অন্য কথা বলি। সবাই কি এই যে আমরা করোনার সময় যাচ্ছি, আমরা অনেকে মাস্ক পরাও ছেড়ে দিয়েছি, তোমরা কি স্বাস্থ্যবিধি মেনে চলছো সবাই? বিশেষ করে খাবার আগে হাত ধুয়ে নেওয়া, বাইরে গেলে সাবান দিয়ে, বাসায় ফিরে ভালো করে হাতটা না ওয়াশ ম্যাডাম। করা। নামাজ না ম্যাডাম, কি সিয়াম? হাতটা ভালো করে ধুবে, মাস্ক পরবে, নামাজ পড়বে, হ্যাঁ, আল্লাহকে কাছে সাহায্য চাবে, পড়ার সময় পড়বে, বাবা মাকে হেল্প করবে, আর বিকেলবেলায় খেলাধুলা করবে বাবা প্লিজ, কারণ ফিজিক্যাল এক্সারসাইজ তোমাকে কিন্তু স্ট্রেংথ বাড়াবে, এবং স্ট্রেংথ বাড়লে তোমার কি হবে, করোনা দৌড়ে পালাবে, আমরা বিশ্বাস করি। একটু রোদের সময় রোদে যাবে, ম্যাডাম হ্যাঁ, প্রতিদিনই খেলা করি, ভেরি গুড, সমস্যা নেই। হ্যাঁ, একটু খেলবে, কারণ ফিজিক্যাল স্ট্রেংথ খুব প্রয়োজন, খুবই প্রয়োজন। আর আল্লাহর কাছে প্রার্থনা করবে, কারণ স্কুলটা খুলে গেলে সামনে বছর আমরা স্কুল করতে চাই ইনশাল্লাহ, কারণ একটা বছর তোমাদের না দেখে আসলে প্রায় অলমোস্ট অনেকটা মাস চলে গেছে, আমাদের খারাপও লাগছে। হ্যাঁ, তো তোমাদের প্রার্থনা আল্লাহ যদি শুনেন, নিশ্চয়ই শুনবেন ইনশাল্লাহ, তাহলে হয়তো আমরা আবার স্কুলের সেই শ্রেণীকক্ষে ফিরবো, আবার সেই ঘন্টা বাজবে, আবার সেই সুন্দর দিন আসবে, আবার ফুল পাখির গান শুনবো। আর এই যে একটা দূষিত অবস্থা, বা এই যে একটা অস্থির অবস্থায় আমরা আছি, সেটা কারোই কিন্তু ভালো লাগছে না, তাই না? তোমরা এখন এই বয়সে শিশুদের, তোমরা যারা বাচ্চারা আরো ছোট, বা যারা আছে জুনিয়র, তারা খেলতে চাচ্ছে, বাইরে যেতে চাচ্ছে, কিছুই করতে পারছে না, এটা খুব স্যাড আসলে, তাই না? একটু ঘুরবে, বেড়াবে, আত্মীয় স্বজনের বাসায় যাবে, একটু পড়াশোনা করবে, এখন এই গৃহবন্দী জীবন আর কত ভালো লাগে। তো তোমরা যাই হোক, যেহেতু এটা আমাদের অনিচ্ছাকৃত, একটু স্বাস্থ্যবিধি মেনে চলো, আর পড়াশোনার ফাঁকে ফাঁকে একটু বইটা অবশ্যই খুলতে হবে, কারণ স্টুডেন্ট লাইফ, এই সময়টা আমরা সবাই পার করি, সবাই, হ্যাঁ, বাবা মা থেকে শুরু করে আমরা, তোমরা, ভবিষ্যৎ জেনারেশন, সবাইকে পার করবো। এখন যত বেশি তুমি ডিসিপ্লিন লাইফ লিড করবে, সামনের জীবনটা তোমার তত সুন্দর হবে। তুমি তো নিশ্চয়ই একটা আরামদায়ক জীবন চাও, তো এখন থেকে তোমাকে সেজন্য প্রিপারেশন নিতে থাকবে। তো আজকে এ পর্যন্তই, ভালো থাকবে সবাই। নেক্সট কার ক্লাস? নেক্সট কার ক্লাস? এরপরে কান্তা কার ক্লাস? ম্যাডাম। আচ্ছা, তোমরা আচ্ছা, কান্তা ম্যাডামের ক্লাস ম্যাডাম। করো, ম্যাডামের ক্লাস জীববি- করো। ঠিক আছে, ভালো থাকো সবাই, নিজের যত্ন নাও, আনন্দে থাকো, সাথে একটু পড়াশোনা করো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, আল্লাহ হাফেজ। ভালো থাকবেন। আচ্ছা বাবা, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম ম্যাডাম। ওয়ালাইকুম সালাম। আসসালামু আলাইকুম ম্যাডাম। ওয়ালাইকুম সালাম। ম্যাম আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম।